আমরা সব জেনেও না জানার ভান করি। মানুষ মানুষ কিন্তু সবাই সব জানি আমরা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করলে কি হয়। এই যে আমরা মানুষ জন্ম একবারই পেয়েছি 84 লক্ষ যোনি পার করে আমরা যে একবার মানুষ হতে পেরেছি, এবং সেটাও যারা ঈশ্বর বিশ্বাস করেন তারা জানেন যে কেন মানুষ হয়েছি আমরা, এবং এর পরেও যে আমরা মানুষ হতে পারবো, পরে যে আবার জন্ম হবে এবং সেই জন্মে যে আমরা মানুষ হতে পারবো বা পারবো না, এই সমস্ত আমাদের কর্মের ওপর নির্ভর করে। এই কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু কোথাও গিয়ে আমরা কথাগুলোকে কোথাও অ্যাভয়েড করে যাই, ইগনোর করে যাই। সেটা কেন হয়? আমি আজকে আবার চলে এসেছি। আমি ভেবেছিলাম আসতে পারবো না, যদিও আমার ব্যথা কমেনি। তোমরা দেখতে পাবে, এই দেখো, দেখতে পাচ্ছ কি হয়েছে? বুঝেছ? তো এটার জন্য আমার চলছে ওষুধ। আজকে কালকের থেকে একটু কম। হ্যাঁ, ওষুধ যখন খাচ্ছি তখন তো একদম সেরে যাচ্ছে, মনে হচ্ছে সেরেই গেছে। তো ঠিক 3 ঘন্টা পর থেকে আবার শুরু হচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে কথা, এগুলো হবেই। শরীর থাকলে নানান রকমের রোগ হবে, ঠান্ডা লাগলে ঠান্ডা, গরম লাগলে গরম, অমুক হলে তমুক, এগুলো তো হবেই। এগুলো আমাদের মান্যতার মধ্যেই আছে, আমরা জানি। কিন্তু তবু আমরা ভুলে যাই, সব কিছুই আমরা ভুলে যাই। এটাই কেন হয় সেটাই আজকে আমি ভাবছি, একটু কথা বলবো এবং তোমাদের কথা জানতে চাইবো যে কেন বলো তো আমরা ভুলে যাই। কি মনে হয় যখন আমরা ভুলে যাই সেই সময়টা? তোমাদের সঙ্গে কি এরকম হয় যে আমরা ভুলে যাই যে সেই আবার সেই আমরা কি বলবো, একটা মায়ার চক্কর বলো, ইলিউশন বলো, যেটাই বলো, ওই এর মধ্যেই পড়ে থাকি। আর সেইগুলো নিয়েই আমরা বাজ বিচার, ঠিক ভালো মন্দ, অমুক তসুক, হাসি কান্না, রাগ ঝগড়া, কলহ বিবাদ, এইসবের মধ্যে আমরা ফেঁসে যাই। অভিযোগ, এই যে এত কিছু আমাদের জীবনে চলে, যদি অভিযোগ না থাকে, অভিযোগ যদি রাখা না যায়, অভিযোগটা যদি সরিয়ে নেওয়া যায় যে না, আমি কারোর উপর অভিযোগই করব না, কারণ ওর জায়গা থেকে ও ঠিক করছে, ওর জায়গা থেকে ও ঠিক করছে, ওর জায়গা থেকে ও ঠিক করছে, এইটা ভেবে নেওয়া কিন্তু কঠিন। হ্যাঁ, ঠিকই। এটা ধরো কেউ খুবই একটা জোরে তোমার সামনে অনর্গল চিৎকার করে যাচ্ছে, বা কেউ ধরো উল্টোপাল্টা এরকম কিছু করছে তোমার সামনে, করছে যেটা, হ্যাঁ, বা কেউ ধরো খুব মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলার জন্য তো আমরা মিথ্যে কথা আমরাও বলি, কিন্তু আমরা যারা অনেকেই আছি, আমরা মিথ্যে কথা অনেকেই না, প্রত্যেকে আমাদের মিথ্যে কথা বলতে হয়। মানুষ মাত্রই মিথ্যে কথা আমাদের কখনো না কখনো, কোনো না কোনো সিচুয়েশনে পড়ে মিথ্যে কথা বলতে হয়। এবং সেটা গীতাতেও লেখা আছে যে মিথ্যেতে তোমার কোনো ক্ষতি হবে না, অন্যের কোনো ক্ষতি হবে না, কারুর কোনো অসুবিধা পড়বে, কেউ কোনো অসুবিধায় পড়বে না, সেই সব মিথ্যেতে কোনো দোষ নেই। তো আর এগুলো আমাদের বলতেও হয়, পরিস্থিতি অনুযায়ী অনেক রকম মিথ্যে বলতে হয়। তো সেই জন্য মিথ্যে আমরা ওটা বলতে, যদি বলি যে না না আমি একদম মিথ্যে কথা বলি না, তাহলে সেটা খুব ভুল বলা হয়ে যাবে। কিন্তু এমন কোনো ফালতু অযথা মিথ্যে বলি না যে সেটাতে একটা হচ্ছে যে দেখবে অনেকে আমরা এমনি এরকম করে মিথ্যে বলি। একটা মিথ্যে বললাম, মানে বানিয়ে ঢপ ঝাড়া যাকে বলে, ঢপ ঝাড়লাম। ঢপ ঝাড়লাম যে লোকে কিন্তু যে শুনলো সে কিন্তু বুঝতে পারলো যে এই ঢপ ঝেড়ে গেল। এইটা খারাপ। এর কি যে আমি নিজেকেই নিজে কোথাও ছোট করে ফেললাম না, যে শুধু শুধু একটা ফালতু গল্প বলে এলাম যে অমুক তসু, একটা খুব বাড়িয়ে চাড়িয়ে বা কমিয়ে টমিয়ে, দুটোও হতে পারে। খুব বাড়িয়ে চাড়িয়ে, যার যেটা নেই, যার কেউ বাড়িয়ে চাড়িয়ে গল্প করলো, আমি এরকম দেখেছি অনেক। যে সাধারণ কী রান্না করেছো, না আজকে এত বড় চিংড়ি মাছ দিয়ে এই করলাম, ভেটকি মাছ দিয়ে তাই করলাম, পমফ্রেট মাছ ভাজা করলাম, তাই মাছ ভাজা করলাম, আর একসঙ্গে এত মাছ,
বয়স তাদের অনেক বেশি। আমি ভাবছি বাবারে এত বয়সে এই বলছে এই কিডনি প্রবলেম, এই বলছে এই প্রবলেম, এত ডাক্তার কীরকম এত খাওয়া দাওয়া করছে। মানে হয় না কোনো একটা যখন ভেতরের অর্গ্যান যখন ফেলিওর হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে আমাদের খাওয়া দাওয়াগুলোও কিন্তু খুব রেস্ট্রিক্টেড হয়ে যায়। উচিতও নয়, কারণ সেটাতে হলে তো রোগটা তো কমবে না, উল্টে বাড়বে, তার থেকে আরও অন্যান্য এফেক্ট হবে ইত্যাদি। তো সেইটার জন্য এইবার বলে অনেকে যে আজকে কি রান্না, আজকে ফুলকপি করলাম, বাঁধাকপি করলাম, শুধু রান্নাতেই বলছি, আমি সামান্য একটা ক্ষেত্র থেকে, আমাদের মহিলাদের সামান্য একটা ক্ষেত্র থেকে বলছি, এরকম হয় যে বলি আমরা। তো এই যে এইগুলো হচ্ছে অযথা। বা ধরো কেউ কী বলে কোনো অফিসে কাজ করে, হয়তো সে হয়তো খুব একটা যে বিশাল ভালো কাজ করছে, মানে ভালো মানে খুব একটা বড় পদে রয়েছে তা নয়, কিন্তু সে এসে এমন গল্প করবে যে আমাকে তো এই করতে হয় অফিসে, আমাকে তো সবাই এই করে, সবাই আমি না হলে চলবে না, হ্যান না, এরকম ধরনেরও গল্প করে। এগুলো হচ্ছে ঢপ। কারণ যার সত্যি হয়, যারকে সত্যি মানুষে ভালোবাসে, সত্যি মানুষে তার ছাড়া চলে না, সে বলবেই না কখনো। তারাই বলবে যাদেরকে পাত্তা দেয় না, তারা উল্টে গল্প করতে হবে তাদের, যে বাবার এই অফিসে তো আমাকে না গেলে, বা কোনো গ্রুপেই ধরো, গ্রুপে তো বাবা অমুক গ্রুপে তো আমি না হলে চলবেই না, ওদের একদম আমাকে চাই, এই ধরনের মিথ্যে কথা বলছি। এবার আমরা যেহেতু মহিলা, আমি মহিলাদের সঙ্গে মিশেছি, তাই মহিলাদের কথা বলতে পারি। পুরুষদের কীরকম ধরনের পুরুষরাও ওরকমই ঢপ ঝাড়ে, অনেক পুরুষ আছে, এই খেলাম, ওই পড়লাম, এই অমুক এই বললো, বা তমুককে এত টাকা ধার দিলাম, দেয়নি, হয়তো 1 পয়সাও দেয়নি। তারপরে তো এই যে ফেসবুকে আমরা কত রকম স্ট্যাটাস দেখি, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সাহায্য করা, মানুষকে ওই করা, ভালো মানুষের একদম পরাকাষ্ঠা নিয়ে সবাই বসে থাকে। কিন্তু সত্যি যদি তাই হতো তাহলে কি এইরকম আমরা মিথ্যেবাদী একজন মুখ্যমন্ত্রীর কথা মেনে নিতে পারতাম? নিশ্চয়ই কোথাও আমরাও সেরকম না হলে, যেমন একদিন বলেছিলাম যে ধরো বিয়ে হয়ে স্বামী স্ত্রী সেখানেই এমনি অনেক তোমার অমিল থাকে, বাবা মার মধ্যে বলো, বা মানে শুধু স্বামী স্ত্রী না, ধরো বাবা মার সঙ্গেও অনেক অমিল থাকে, হয়তো তার ওপিনিয়নের সঙ্গে তোমার ওপিনিয়ন মিলছে না, বা সে খেতে যা ভালোবাসে তুমি তা খেতে পারলো, কিন্তু কোথাও একটা কোনো একটা করে কোথাও একটা খুব মিল থাকে, তার জন্য জিনিসগুলো, বন্ধুত্ব বা সম্পর্কগুলো খুব সুন্দরভাবে টিকে যায়। কিন্তু যেখানে এই মিলটা পাওয়া যায় না, সেইখানে কি হয়, সম্পর্কগুলো আলগা হয়ে যায়, সম্পর্কগুলো দাঁড়ায় না ঠিক মতন। এবার বাবা মার ক্ষেত্রে কি হয়, বাবা মার ক্ষেত্রে হয় যে উপায় নেই, থাকতে হবে, ছেলেরা হলে থাকতে হবে, মেয়েরা হলে তাও বিয়ের পর বেরিয়ে যাবে, বা যাই হোক। কিন্তু যখন স্বামী স্ত্রী ব্যাপারটা এসে যায়, তখন তো জোর জবরদস্তি জোর জবরদস্তি থাকতে হয়। আবার সবাই তো আর ছেড়ে দেয় না, আবার কেউ কেউ ডিভোর্স নিয়ে নেয় তাদের সুযোগ সুবিধা থাকলে। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে যে মিথ্যে কথা বলা, আমরা অযথা অনেক মিথ্যে কথা বলি, সেইগুলো আমার মনে হয়, এই যে এগুলো জানে কিন্তু মানুষ যে অযথা মিথ্যে কথা বলা উচিত নয়, বা খেলো করা, নিজেকে খেলো, যে যত বেশি ঢপ ঝাড়ে সে তত বেশি নিজেকে খেলো করে। কারণ ও যে যে মিথ্যার কথাটা বলছে যে আমাকে বয়স অফিসে আমি ছাড়া চলে না, বা কোনো গ্রুপে, ধরো কোনো ক্লাব বা গ্রুপ, ছোটো ছোটো গ্রুপের মধ্যে আমি ছাড়া চলবে না, আমাকে তো সবাই খুব ভালোবাসে, আমাকে তো সবাই, যাকে সত্যিই সবাই খুব ভালোবাসে তাকে বলতেই হবে না যে আমাকে সবাই খুব ভালোবাসে, তাকে বলতেই হবে না, তোমার মধ্যে যেটা থাকবে সেটা তো তোমাকে কোথাও এক্সপ্লেন করার সেই জায়গাটাই থাকবে না তোমাকে যদি সবাই খুব ভালোবাসে, তো তোমাকে, এই যে মৌমিতা আমাকে খুব ভালোবাসে, আমি কি রোজ এসে বলি, বা আমি কি এরকম করে কোথাও বলতে পারবো যে একটা মেয়ে আছে মৌমিতা আমাকে ভীষণ ভালোবাসে? হ্যাঁ, একবার বলবো, একবার ওই যে বললাম ছোটো ছেলেকে দেখিয়েছি, একবার বলেছি। রোজ বলছি কি, বলছি না, কারণ ওটা আছে, ওটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটা টেলিপ্যাথি, আস্তে আস্তে একটা, ও যে খোঁজ নিচ্ছে আমার, করছে, নিশ্চয়ই কোথাও একটা ভালোবাসা, ও যত ভালোবাসে আমারও ওর প্রতি তত আস্তে আস্তে বাচ্চা মেয়ে, ওর প্রতি আমার একটা তৈরি হবে। একে তো বাচ্চা মেয়ে, তো যাই হোক, ভালো, এত সুন্দর ও খোঁজ নিচ্ছে, করছে,
তারপরে আজকে আবার বলেছো, কথা প্রসঙ্গে বলেই নি, আজকে আবার তুমি বলেছো তোমাদের বাড়িতে শিব আছে 40 বছর ধরে। এটা শুনে তো আমি ভীষণ আপ্লুত হয়েছি। নিশ্চয়ই তোমারও অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু সেটা তো এইরকম কমেন্টে ইয়ে করা যাবে না। যেহেতু আমার খুব ভালো লাগতো, অভিজ্ঞতা শুনতে আমার খুব ভালো লাগে। আমি যেমন গল্প করতে পছন্দ করি, আবার গল্প শুনতেও কিন্তু খুব পছন্দ করি, কিন্তু কে শোনাবে আমাকে গল্প এরম করে? তো সেই জন্যই, যাই হোক, গল্প করতে, আড্ডা দিতে, আড্ডা যেটাকে বলে। কিন্তু হ্যাঁ, আড্ডাটা আবার শুধু ওই আড্ডাটা এরকমই হবে না, এরকমই কিছু গল্প টল্প নিয়ে হবে, অন্য রকম নয়। তো যাই হোক, ওই আড্ডা দিতে খুব ভালো লাগে, গল্প শুনতে, গল্প করতে, গল্পের মধ্যে থাকতে খুব ভালো লাগে। তো সেইটাই আমি আজকে দেখলাম যে আমি এটা মনে হলো যে বলি যে আমরা সব জানি, কিন্তু কোথাও একটা আমরা ইলিউশনে ফেসে যাই, আর আমরা ইগনোর করি সেই জিনিসগুলোকে। ইগনোর করে কি করছি? ইগনোর করে কিন্তু ভালো কোনো পথে যাচ্ছি না, মানে ভালো কোনো একটা দিকে যাচ্ছি তা নয়। ইগনোর করে আমরা বরং উল্টে একটা সেই সেই ফেঁসে ট্র্যাপের মধ্যেই পড়ে যাচ্ছে, একটা ট্র্যাপের মধ্যেই নিজেদের ফেলছি, নিজেরাই শুধু বাহ্যিকতার মধ্যে থাকছি। জানি এটা বাহ্যিক, জানি শরীরটা বাহ্যিক, যে আমি যদি শুধুই কী করলে আরও সুন্দর হব, বা আরও কীভাবে সাজবো যাতে সুন্দর লাগে, লাগে, বা জামা কাপড় কত দামি পরবো, বা ঘর বাড়ি নিয়ে, বা গাড়ি, আমার এই গাড়িটা আছে আরও গাড়ি চাই, এই বাড়ি আছে আরও বাড়ি চাই, ওই চাই, এই চাই, এই যে মায়ার জগতের মধ্যে আমরা সবসময় ফেঁসে থাকতে চাই। এইখানটাই কোথাও ভুল হয়ে যায়। মানুষের মুখ্যতা যে কারণে আমরা মানুষ হয়েছি, সেই জায়গাটায় কোথাও এটা খুব খেলো হয়ে যায়, এই সব চিন্তা ভাবনাগুলো। তখন ওইখান থেকে সরে আসা যায় না আর কি। আমরা কিন্তু সবাই জানি, আমরা বলতে প্রত্যেক মানুষ জানে কোনটা ভালো কাজ, কোনটা ঠিক কাজ, কোনটা কি। এই যে দেখবে, তাই জন্যই তো আমরা ফেসবুকে এত স্ট্যাটাস দেখি যে মানুষের অমুকই ডিগ্রি সব নয়, ব্যবহারই মানুষের আসল পরিচয়, তারপরে আমি খারাপ ব্যবহার করছি। মুশকিলটা হয় এই যে যারা বলছে, যদি তা না হয়, এই ধর সবাই যারাই করছে তারাই যদি ওরকম ভালোভাবেই, মানে সেটাই হবে আর কি। তার সত্যি এত মানুষ সত্যের মধ্যে আছে, সত্যকে নিয়ে চলছে, ভালো জিনিসটাকে নিয়ে চলছে, এবং মানুষ হওয়ার কেন আমরা মানুষ হয়েছি তার প্রধানতাটাকে সে একদম রিয়েলাইজ করতে পেরে গেছে। এরকমই যদি হতো তাহলে তো আমরা অন্যরকম একটা জগৎ দেখতাম। এই যে আমি আজকে কালকে প্রসাদের কথা বলছিলাম, জগন্নাথ মন্দিরে প্রসাদের কথা দিয়ে, আজকে আমি এগুলো তো এখন তো আমার ইয়েতে আসে, পেজে আসে আর কি, এই ছবি টবি এইসব দিয়ে আমি ভাবছি, কথাও শুনি। দিয়ে আমি কথা শুনলাম, একটা কথা আর কি, ওই ইন্দ্রেশজির কথা শুনছিলাম। তো ইন্দ্রেশজির কথা শুনতে শুনতে আমি দেখছি উনি বলছে, এটা আমার জানা ছিল না, তাই জন্যে আমি বলছি কথাটা, যে জগন্নাথ পুরীতে বলছে যে গেলে তুমি যদি মহাপ্রসাদ খেতে চাও, তোমাকে দিতেই হবে কাউকে না কাউকে, দিতেই হবে আর কি। এমন নয় যে তোমাকে ফিরিয়ে দেবো না বলে। প্রথম কথা তো এটা একদম সর্বৈব এখন একটা কি বলবো, মিথ্যাই হয়ে গেছে বলবো। কারণ আমি যে লাস্ট টাইম পুরী গেছিলাম 2022 সালে, তখন ওরকম কেউ দিচ্ছে না, ওখানে দাঁড়িয়ে আছে, সেই ওদের ব্যবহার এত খারাপ, এত খারাপ, সে বেশিক্ষণ ওদের সঙ্গে কথা বলে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, এত খারাপ ব্যবহার। সে চার্ট দেখাচ্ছে, এটা 2500 টাকা, ওটা 5000 টাকা, এরকম নিলে 3000 টাকা, সেই আর তখন আমাদের এতটাও নয় যে আমরা 2500 3000 দিয়ে মহাপ্রসাদ নেব। আমরা যে না চলো বাবা, কি দরকার। তারা জানে কি না জানি না যে ঠিক আছে আপনারা মহাপ্রসাদ খাবেন ইচ্ছুক, তো এটা তো একটু দামি, কমের মধ্যেও আপনারা কিছু, হয়তো সব পদ পাবেন না, 2টো পদ পাবেন, কিন্তু কমের মধ্যেও আপনারা পেতে পারেন, এটা হতো ঠিক ব্যবহার।
কিন্তু সেখানে মানে আর পাত্তাই দিল না, বলল মানে এমনভাবে হাবভাবটা, মুখের হাবভাব হয় কোথা থেকে ভিখারি চলে এসছে খেতে, এরকম। কিন্তু আমি ইন্দ্রেশজির মুখে শুনলাম, বলছে ওখানে যদি কেউ গিয়ে মহাপ্রসাদ খেতে চায় তাহলে তাকে দিতেই হবে। শুধু তাই নয়, ধরো কেউ মহাপ্রসাদ খাচ্ছে বসে কলা পাতায়, মাটিতে বসে খাচ্ছে, আর সেখানে যদি তুমি মানে গিয়ে কেউ চায় যে আমাকে একটু দিন, তাকে সেটা দিতেই হবে। তা নাইলে সেই মানে এবার তা নাইলে কী হবে সেটা উনি বলেননি। উনি বলছেন এইরকম, উনি এইরকম এই কথাটাই বলছিলেন যে এরকম নিয়ম আছে মহাপ্রসাদে যে ওকে দিতেই হবে। ইভেন শুধু মানুষ নয়, কোনো বেড়াল বা এই জাতীয় যদি কেউ তোমার হঠাৎ এসে তোমার পাত থেকে খায়, তো ওকে তো হ্যাট করা চলবে না। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, বাবা, মানুষকেই দেয় না এরা, শুধু পয়সা, এই যে এত অনাচার। আমি ভাবি যে জগন্নাথ দেবকে যে এত সাক্ষী গোপাল বলা হয়, সাক্ষী, কারণ তার নিমেষ পড়ে না, অনিমেষ তিনি তাকিয়ে আছেন। প্রত্যেক মানে ব্রহ্মাণ্ডের জগতের নাথ যাকে বলা হয়, সেই জগতের নাথের মন্দিরে মানে যেখানে এত এত রহস্যজনক ঘটনা ঘটে, আমরা দেখেছি কিনা মনে নেই, শুনেছি যে মানে ধ্বজা যেটা, মন্দিরের ধ্বজা যেটা একদিকে ওড়ে, অন্য ধ্বজাগুলো ওড়ে না, হাওয়া যেদিকে তার উল্টো দিকে ওড়ে। এটা একটা রহস্য, এটা আমার যদি রহস্য মনে হয় না। এখানে আমার সায়েন্টিফিক্যালি কোনো কারুকাজ, নিশ্চয়ই হাওয়ার কোনো গতি আছে যে ওইখানেই, ওই জন্যই বানানো হয়েছে। কারণ আগেকার দিনে আর্কিটেকচাররা তো ধুরন্ধর আর্কিটেকচার ছিল, আমাদের আজকালকার আর্কিটেকচারদের মতন তো ছিল না, ফেলুরে টাইপের, কিছুই জানে না, একটা বাড়ির ডিজাইন ঠিক করে বানাতে জানে না, একটা কলের বেসিন, মানে কলের বেসিন বাঁ দিকে করেছে, আর মেশিন রাখার ডান দিকে করেছে, মানে অদ্ভুতই সব দেখি। এক একটা ঘরে গিয়ে থাকি আর তাদের আর্কিটেকচিং দেখি, মানে আর্কিটেকচারের যেভাবে বানিয়েছে, খুবই ডিজাইন খুবই বাজে আর কি। কোনো র্যাক নেই, যদি বা বাংকার আছে, এমন জায়গায় বাংকার তুমি বলবে থাক দরকার নেই, মানে বাংকারটা সারা জীবন, অত বড় বাংকার, অথচ তুমি কিচ্ছু রাখতে পারবে না। তো এই রকম বহুত ভুলভাল আছে। তখনকার দিনে এরকম ছিল না, তার জন্যই তো সূর্য মন্দিরে যে সূর্যের জ্যোতি, একদম সূর্য উঠবে সেইখানে, সূর্য ওই মন্দিরের এমন দিয়ে পড়বে যে সমস্ত জায়গাটা, মন্দিরের সব দিকটা দেখা যাবে। এরকম তখনকার দিনের এক একটা মন্দির, শুধু এটাই নয়, অন্যান্য আরও বহু, ইভেন রাজস্থানের মন্দির, দিল্লির অনেক ওই সেই কী বলবো, দিল্লির অনেক যে ইয়েগুলো বানানো আছে, ভুলভুলাইয়া, উন্মুক্ত সুখ, এগুলোতেও অনেক ভালো আর্কিটেকচার আছে, আমরা দেখতে পাই। তো সেই এইখানে পুরী মন্দিরে হয়তো ওইটা আমার, ওই জন্য বললাম যে আমার মনে হয় ওখানে কোনো হাওয়ার কিছু একটা ব্যাপার আছে, যার জন্য এটা বলা হয়, ওটা হয় হয়তো, হতে পারে, নাও হতে পারে। হ্যাঁ, তো সেটা আমার মনে হয় যে নিশ্চয়ই ওখানে কিছু একটা কারণ আছে যার জন্য পতাকাটা ওই দিকে ওড়ে, উল্টো দিকে ওড়ে, হাওয়ার স্রোতের উল্টো দিকে ওড়ে। এটাতে আমার কোনো জগন্নাথ দেবের যে কিছু একটা, সেটা আমার মনে হয় না, হতেও পারে, মনে হয় না। কারণ আমি যতক্ষণ না নিজে সেই ইয়েটা পাবো ততক্ষণ। তো সেইটাই আমি দেখছি যে এই জগন্নাথকে বলা হয় জগতের নাথ, সাক্ষী গোপাল। তিনি নেত্র ফেলেন না, তার নেত্র পলক নেই, যাতে পলক না পড়ে, অপলক অনিমেষ তিনি তাকিয়ে থাকেন, সমস্ত মানুষকে দেখেন, তাদের দোষ গুণ হ্যান ত্যান। ওখানেই যে মানুষ, পাণ্ডাগুলো মারাত্মক অবিচার করে, মারাত্মক অবিচার করে, মানে সমস্ত ক্ষেত্রে পয়সার পয়সা, মানে 100-200 টাকা না, 500 টাকার নিচে করতেই চায় না। আর শুধু কীভাবে তোমাকে টুপি পরিয়ে এই পুজো করুন তাহলে এই হবে, আর ভয় দেখানো। এবার আমরা তো ভয় পাই না, তাই আমরা বুঝে গেছি যে না, এ তো এই হবে আর ওই হবে, এই না হলে ওই হবে না, ওই না হলে আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না ভাই। তুমি যাও, যেখানেই যাও 500 টাকা, যেখানেই যাও 500 টাকা, মানে 500 টাকা যেন খোলামকুচি মানুষের কাছে, আর মানুষ দিচ্ছেও। মানুষ যারা যায়, ভয় পায় যারা, বা যারা যায়, বাবারে, ও মানে ওই যে সেন্স কাজ করে না, ওখানে দিয়ে দেয়, তো সেই তারা আর কি দিচ্ছে। তো আমি ভাবছি এইগুলো কি, এই যে এত পান্ডা, এত মানে কত পান্ডা কাজ করে বলো তো,
বা সেখানে এখন তো ফেসবুকে দেখছি যে একটা জায়গায় বলল যে কত টাকা দাম, দামটা তো বলতে চায় না। ফেসবুকে একটা জায়গায় দেখলাম পুরীর প্রচুর ওই মহাপ্রসাদ দিচ্ছে, এগুলো আসে, তো বলতে চায় না দামগুলো। একটা জায়গায় জিজ্ঞেস করলো, একটা যে ক্যামেরাম্যান ছিল ও জিজ্ঞেস করলো কীরকম, ও বললো 150 টাকা। তাও মনে হলো ভুলই বললো, কারণ যেহেতু ক্যামেরা ধরে আছে ওই জন্য 150 টাকা বললো। যে এই ক্যামেরা সরে যাবে, তুমি এমনি নিজে যাও, দেখবে তখন 1,500 টাকা করে দেবে ওটা। এই রকম চলতে থাকে। আর শুধু পুরীর মন্দিরে না, আমি পুরীর মন্দিরটা এই জন্যই বলছি, বিশেষ করে বলছি, যেহেতু বলা হয় জগন্নাথ দেবকে একদম সাক্ষী গোপাল, যিনি একদম চেয়ে আছেন, নির্নিমেষ দেখছেন সবাইকে। তাহলে কি দেখছেন? প্রশ্ন আসে, কি দেখছেন? কত ভালো মানুষ, কত নিরীহ, মানে সবার তো আর পয়সা থাকে না। কত মানুষ হয়তো যাচ্ছে, এত আশা নিয়ে যাচ্ছে, অথচ কথায় যখন কথা শুনি তখন আপ্লুত হয়ে যাই। বাবারে কত ভক্তি, মানে কত ভালো ঠাকুর, যে কে কোন ভক্ত এসে না 2 দিন খেতে না পেয়ে রয়েছে, সঙ্গে সঙ্গে খাবার দিচ্ছে, মানে তাকে নিজে ভোগ খাচ্ছে না, করছে না, এরকম বহু গল্প শুনি। কুঠিয়াবাই নাকি তার গল্প শুনেছি, এরকম আরেকটা গল্প আমি বলেছিলাম তোমাদের মন্দিরে। তো এরকম বহু গল্প শুনছি, কিন্তু গল্পগুলো কোথাও আজকের বাস্তবের সঙ্গে সত্যি মিলছে না বলেই আমি এটা বললাম যে সত্যি আমরা দেখি, আমরা যাই যে প্রত্যেকটা কালীঘাট বলো বা অন্যান্য যে কোনো মন্দিরের কথা বলো তুমি, সব জায়গায় এই পাণ্ডা রাজ চলছে একদম। হ্যাঁ, কালীঘাটে তো আবার এই রিসেন্ট একটা দেখলাম, বলে যে ভেতরে ঢুকতেই 2,500, 3,000, 1,500 এরকম টাকা চাইছে, টাকা না থাকলে নাকি পুজোই দিতে দেবে না। কি জ্বালা বলো তো, এগুলো কি? আর কোন ঠাকুর এগুলো দেখছে বা কী করছে জানি না আমি, কি হচ্ছে এগুলো সত্যি শুনে খুব খারাপ লাগে। যে মানুষে পুজো দিতে গেছে, যেখানেই যাও বলো, তারাপীঠেই যাও, কালীঘাটেই যাও, অমরনাথেই যাও, যাচ্ছে তো প্রচুর মানুষ, তাদের ভক্তি নিয়ে, তাদের যাই হোক সব কিছু নিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে গিয়ে যা ব্যবহার পাচ্ছে বা যা দাম, সবথেকে বড় কথা, এখন বড়লোক না হলে মন্দিরে যাওয়া যাবে না। বিশাল বড়লোক হতে হবে, তবে গিয়ে একটা মন্দিরে যাবে তুমি। কারণ কথায় কথায় তো পয়সা থাকবে মন্দিরের কাছে থাকে। এই যে কি আরে কোনটার সময় গো, মহাকুম্ভের সময়, মহাকুম্ভের সময় আমি যাব বলে হোটেল ফোটেল, উড়ি বাবারে, সে দেখাচ্ছে কোনো রকম বাথরুমের মতন একটা ঘর, ছোট্ট একটা ঘর, মানে 3,000 টাকা ভাড়া। বলো এগুলো কি? এই কাজগুলো যারা করছে, যে মানুষরা করছে, তারা কি একবারও ভাবছে না আমরা কি করছি? তাদের কি একবারও মনে হচ্ছে না আমরা কি করছি? মানুষই তো আসবে, ভক্তি নিয়ে আসবে, তারা যদি একটু থাকতেই দিই। প্রসাদ, আর একটা হচ্ছে প্রসাদ, প্রসাদ তো প্রসাদ আর কেন বলেছে যে ঠাকুরকে ভোগ দেওয়া হবে, সেই প্রসাদ আমরা পাবো, বিনি পয়সার ব্যাপার। সেখানে ইস্কন থেকে পিস্কন থেকে শুরু করে যা যত যেখানে আছে, প্রসাদ খাও টাকা, প্রসাদ খাও টাকা। এখন ফ্রিতে যদি কেউ দিচ্ছে, তো তাদের আভাব যেন বিশাল উদ্ধার করে দিচ্ছে সারা ব্রহ্মাণ্ডকে। কী যে ফ্রিতে, তাও ফ্রিতে কিনা জানি না, হয়তো ফেসবুক করছে বলে বলছে, ওই কী বলে ইউটিউব চ্যানেল করছে বলে হয়তো বলছে, হতে পারে, হতে পারে, নাও হতে পারে। আমি সবসময় ইয়েটা রাখি, তা সেটা নাও হতে পারে, কিন্তু এটা হয় না দেখলে বোঝা, ভাই প্রত্যেকটা জায়গায় এত, তুমি মন্দিরে যাবে কি, তুমি যদি বিশাল বড়লোক না হও তাহলে মন্দিরে যেতে পারবে না। আর লোকের হাতে এখন হয়ে গেছে কি, কাঁচা টাকা চলে এসছে, না আছে পেটে বিদ্যে, না আছে মাথায় বুদ্ধি, না আর পকেটে চলে এসছে অনেক টাকা। এরা কি করছে, সমাজটাকে, কি সত্যি বলছি, এরা সমাজটাকে আরও বিষিয়ে দিচ্ছে। হ্যাঁ, লাগছে দিয়ে দিই, ও লাগছে দিয়ে দিও, কী আছে 2,500 টাকা দেবো, কী আছে 5,000 টাকা দেবো, কী আছে, ও এত কোত্থেকে কাঁচা টাকা আছে ওর কাছে, খরচা করতে হবে ওকে, নাহলে তো ট্যাক্সের দরজায় পড়ে যাবে, তখন তো আবার সমস্যা হয়ে যাবে, ট্যাক্সের ইয়েতে পড়ে যাবে, ইনকাম ট্যাক্স ধরবে ওকে, টাকা খরচা করতে হবে। কী করে যাই, মন্দিরে যাই, গিয়ে সোনার টিকলি দিয়ে আসি, সোনার মুকুট দিয়ে আসি, আর এইসব ঠাকুররা ঈশ্বর গ্রহণ করছেন কি না আমি জানি না, ঈশ্বর তো আমাকে বলে যাবে না যে না না গো আমি গ্রহণ করছি না এইসব।
রামকৃষ্ণদেব কিন্তু এই জায়গাটায় বলবো, উনি রামকৃষ্ণদেব যখন এই মন নিয়ে যদি কেউ তাকে দিতে আসতো, কোনো উপঢৌকন দিতে আসতো, ওই সবজি বলো, মিষ্টি বলো, এই বলো, উনি হাত দিতেন না। উনি তো দিব্যদ্রষ্টা ছিলেন, বুঝে যেতেন যে কোন মানুষ কীরকম কী না। তো উনি কিছুতেই মানে কিছু বলতেন না, নিয়ে যাও, বলা যায় না, দিয়ে যেত। তারপর বলতে অন্যদের মধ্যে বিলিয়ে দাও, আমি নেব না। কারণ উনি বুঝতে পারতেন ওটার মধ্যে সেই সেই যে ভক্তি নেই। তো আমি ভাবি যে সারা দুনিয়া তো ছাড়ো, আমাদের আমাদের যে এই যে পশ্চিমবঙ্গে এই কথাই বলছি, ভারতবর্ষ, ইভেন ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষে কত মন্দির আছে। মন্দিরের লোকগুলোর পয়সার কোনো অভাব নেই, তাও তাদের মানে কথায় কথায় পয়সা। লোকে ভাবে যে আহারে ওরা গরিব নয়। ওরা ভারতবর্ষের মন্দিরে যে পান্ডারা থাকে, যে কোনো মন্দির তুমি ধরে নাও, তারা একজন আম্বানিকে কিনতে পারে, এত বড় লোক তারা। আর তুমি তাও তাকে 500 টাকা দিচ্ছ, 1000 টাকা দিচ্ছ, ওই টাকা দিচ্ছ, ওখানে ওই নাম লেখান, তাহলে ওই হবে। আসলে এই জায়গাটাই হচ্ছে প্রবলেম। মানুষ হচ্ছে ভীতু। কেন ভীতু? না, আমি যদি সৎ না থাকি, আমি যদি অসৎ ব্যবহার করি, আমি যদি অসৎ কাজ করি, আমার ওই যে বললাম পেটে বিদ্যা নাই আর মাথায় বুদ্ধি নাই আর পকেটে এসে গেছে কাঁচা টাকা, আমি ওই পার্টিকে সাথ দিই আর সেই পার্টিকে সাথ দিই, আমি একটা ছোট ক্লাব করি, সেই ক্লাব থেকেও কিছু পয়সা মারি, আমি ওই একটা গ্রুপ করি, সেই গ্রুপ থেকে কিছু পয়সা মারি, শুধু তো এই করে যাচ্ছি আমি, তাহলে আমার তো পিছনে ভয় থাকবে, ভাই আমি তো করছি অন্যায়। ওই যে বললাম, প্রথমেই কথাটা বললাম, মানুষ সব জানে, আর জানতে তো বাধ্য, জানতেও বাধ্য। এই একটা জন্মের মধ্যেই 84 লক্ষ জনই পার করে এই একটা জন্ম হয়, তার মধ্যেই কিন্তু মানুষ এমন নয় যে বয়সে জানে, মানুষ খুব ছোট বয়সে 10 বছরের মধ্যে একটা বাচ্চা জেনে যায় যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা খারাপ, কোনটা করতে নেই, কোনটা করতে হয়, সব জেনে যায়। 10 বছরে ধরো জেনে গেলাম, আর তারপরে আমার যত বয়স বাড়ছে তত আমি ওইটাই করছি, যেটা জেনেছি খারাপ ওইটাই করছি। তো এটা কেন করছি আমরা? এই কেনটা আমি খুঁজছি এখন। কেন এই যে পান্ডাগুলোর কথা বলে যে একটু যাবো কোথাও, বৃন্দাবন, তুমি যে কোনো জায়গা উঠিয়ে নাও, যখন মহারাজরা বলে মনে হয় আহা যাবো, গিয়ে একবার ওখানে হয়তো আমি ভাবছি মনে মনে যে ধরো আমি গেলাম বৃন্দাবন, টাকা পয়সা জোগাড় করে গেলাম, এবার ধরো কোনো রকম ওনার ইয়েতে পৌঁছালাম, তারপর দেখলাম ও বাবা এত নিয়ম আছে, ওগুলো তো আর ভিডিওতে বুঝতে পারছি না হয়তো। ওইখানে তো নাম লেখাতে হবে, তো ওখানে অমুক করতে হবে, তো আমি এক মহারাজ, এমনি সিম্পল একজন মহারাজ, তার অত নামও নেই সেরকম, মানে বিশাল নাম টাম নেই তার সঙ্গে একবার দেখা করার আমার ইচ্ছে হয়েছিল। তার কথাবার্তা শুনে, ওই যে বললাম কথা তো সবার এক, তখন মনে হয়েছিল দেখি এনার কাছে আমি কিছু প্রশ্ন বা কথাবার্তা বলে যদি কিছু জানতে পারা যায়। আমি সবসময় খুঁজি, তোমাদের অনেক আগের ভিডিও দেখবে আমি বলেছি, আমি সবসময় খুঁজছি সেই লোক যার সঙ্গে কথা বললে আমি কিছু জানতে পারবো, কিছু নতুন কিছু জানতে পারবো। যেমন এটা জানতে পারলাম, ওই যে ইন্দ্রেশজির কথা শুনে জানতে পারলাম এই রকম। তো আমি ওই ভদ্রলোকের, ওই মহারাজ আর কি, ওনার সঙ্গে দেখা করার জন্য আমি দেখি, তো ওই ইউটিউব থেকেই আমি যোগাযোগ করে চেষ্টা করেছিলাম। ও বাবা, তারপরে দেখি থাকে কি সাধারণ একদম, কিন্তু আমি নাম করছি না ওনার, তো খুব একটা পরিচিতও নন উনি, কিন্তু মোটামুটি যাই হোক ওনার জায়গায় হয়তো ওনাকে সবাই চেনেন। ওমা, তারপরে দেখছি যে সে বিশাল মানে একটা কিউ, মানে একটা বলতে গেলে কিউ বলতে অমুক করতে হবে, প্রথমেই তোমাকে নাম লেখাতে হবে, তারপরে ফর্ম দেবে, সেই ফর্মে অমুক এত টাকা লাগবে, তারপরে ওই টাকা লাগবে, তারপরে সে না, হায় কপাল, এরা না হচ্ছে সাধু, এ মুক্তির কথা, ত্যাগের কথা, অমুকের কথা বলছে, আর এরই জায়গায় পৌঁছে, একে এমন কিছু না যে বিশাল হাইফাই প্রধানমন্ত্রী, একদম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেও বোধহয় এত টাকা লাগবে না, না হোক করে আমি দেখলাম 2,500 থেকে 3,000 টাকা মিনিমাম, হয়তো তখন দেখেছিলাম, আজ থেকে কয়েক বছর আগের কথা বলছি, 2,500 থেকে 3,000 টাকা
বেশি। এবার ধরো তোমার যদি হ্যাঁ বললো, যদি সব ঠিক হলো, তাহলে যেতে আসতে এবার খরচার আছে, ট্রেন বাস সমস্ত কিছু করে যাওয়া আসার খরচা আছে, পথের খাওয়া আছে, এই সব খরচা মিলিয়ে প্রায় 5-6 হাজার টাকা ধাক্কা। না থাক বাবা, দরকার নেই আমার কারোর সঙ্গে কথা বলার। তোমরা বলো না যে গুরু খোঁজো, ওই খোঁজো, আমি ওই জন্য কোথাও খুঁজির দরকার নেই। যদি হ্যাঁ সেরকম কোনো দিন হওয়ার থাকে, তাহলে গুরু নিজেই চলে আসবে, গুরু নিজেই দেখা দেবে, গুরু নিজেই জিজ্ঞেস করবে, গুরু নিজেই বলবে। গুরু শিষ্য খুঁজছে, আমিও যেমন খুঁজছি কাউকে, তেমনি কেউ আমাকে খুঁজছে নিশ্চয়ই, এটাই হবে, এটাই নিয়ম, জগতের নিয়ম। হয়তো নাও পেতে পারি, হয়তো সেও পেলো না, আমিও পেলাম না, এই জন্মে পাওয়া হলো না, তাও হতে পারে, কিন্তু খুঁজছে সেও আমাকে, এইটা আমি শিওর যে আমি যেমন তাকে খুঁজছি, সেও আমাকে খুঁজছে। তো যাই হোক, এইটাই আমি আজকে বেশ বললাম যে তোমাদের কি মনে হয়, তোমাদের এই যে এইটা কেন মনে হয় যে সবাই তো ভাই জানে, জেনেও, আমি জানি ভাই ওখানে গাড্ডা আছে বলে আমি গাড্ডাতেই যাচ্ছি, দিয়ে তারপরে চিৎকার চেঁচামেচি করছি, ভাই আমি গাড্ডায় পড়ে গেছি, আমি গাড্ডায় পড়ে গেছি, বা চেঁচামেচি করছি না, নিজেকে দুষছি। অনেক রকম চরিত্র হতে পারে, কেউ চেঁচামেচি করতে পারে, কেউ বলে আমি ওই গাড্ডা সরকারের জন্য গাড্ডা হয়েছে তাই আমি পড়লাম, কেউ বলে হায় রে আমি গাড্ডাটা দেখিনি, আমি নিজেই নিজেকে কষছি, কিন্তু আমি তো জানি ওখানে গাড্ডা আছে, আমি জেনে ওখানে গিয়ে গাড্ডায় পড়ে এইসব এখন বিচার করতে বসছি, এই বিচারটা কি ঠিক? তখন যদি আমি গাড্ডায় পড়ে বিচার করি, সেই বিচারটা কি ঠিক হবে? কি মনে হয় তোমাদের? আমি ঠিক বুঝতে পারি না এই জায়গাগুলোতে, আমার খুবই কনফিউজ আমি, যে মানুষ সব জানে, সবটা জানে, কোনখান থেকে আমরা এসছি, কেন আমরা এসছি, কি আমাদের কাজ, মহাভারত, অর্জুন, শ্রীকৃষ্ণ, দ্রৌপদী, ধৃতরাষ্ট্র, দুর্যোধন, দুঃশাসন, রাম, লক্ষ্মণ, সবার কথা জানে, তবু কেন আজকে রামকে একটা ইয়ে করা হচ্ছে, মানে কি বলবো ওটাকে, শিখণ্ডী সাজানো হচ্ছে, রামকেই শিখণ্ডী সাজানো হচ্ছে, রাম 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 করে। আরে ভাই তোমরা জানো না রামকে, তোমরা জানো না শ্রীকৃষ্ণকে? জানে, সবাই জানে, এমন কোনো মানুষ হতেই পারে না যে শ্রীকৃষ্ণকে চেনে না বা রামকে চেনে, ভারতবর্ষে অন্তত। এখন তো বাইরের লোকরাও চেনে, এখন তো বাইরেও গীতা, গীতা তো ওরাই, বেদ তো ওরাই চুরি করে নিয়ে পালিয়েছে ব্রিটিশরা, তো বেদ থেকে ইয়ে থেকে বিভিন্ন রকম ওরাই বেদ, দেখো বেদের ক্লাস করাচ্ছে, গীতা পড়াচ্ছে, স্কুলে কম্পালসারি করে দিয়েছে, দেখবে এগুলো আমেরিকাতে কোনো কোনো স্কুলে, ইয়েতে ইউকেতে ঋষি শওনাক আসার পরে কোনো কোনো স্কুলে গীতা পাঠ কম্পালসারি করে দিয়েছে। তাহলে ওরা করছে, কেন করছে? নিশ্চয়ই ওরা কিছু বুঝেছে, নিশ্চয়ই জানে, নিশ্চয়ই মানে ঠিকটাই করছে। কিন্তু আমি এটাই ভাবি যে এই যে যারা আমাদের পশ্চিমবঙ্গের এই যে রাজনীতির জায়গা যারা, তারাও জানে না নয়, তারা সব জানে কোনটা ঠিক কোনটা, যারা ভুলটা করছে আর ভুলটা জানে বলেই তো এত চিৎকার করতে হচ্ছে। আমি একটা সরকারে হয়ে বসে আছি, আমাকে কেন এত ইয়ে করতে হবে? আমাকে যদি মানুষ ভালোবাসে, আমাকে বলতে হবে, আমাকে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষ আমাদের পাশে আছে, এগুলো বলতে হবে? এগুলো তো ফেক বলা, তার মানে মানুষ নেই পাশে, তাই জন্য বলতে হচ্ছে যে মানুষ আমার পাশে আছে, প্রমাণ দেখাতে হচ্ছে, দেখো আমি এই করেছি, সেই, হ্যাঁ এই করেছি এই করেছি বলবো না কেন? নিশ্চয়ই আমরা প্রত্যেকটা ভারতবর্ষবাসী আমরা ট্যাক্স দিচ্ছি, আমাদের জন্য দেশ রাজ্য চলছে, আমাদেরকে দেখাবে না? তুমি ঘরে তুমি কি খরচা করলে তোমাকে দেখাতে হয় না? তোমাকে যদি বাবা টাকা দেয়, মা টাকা দেয়, বা ঠাকুমা টাকা দেয়, যা ওটা কিনে আন, ওটা নিয়ে আয়, পয়সা 200 টাকা দিল তোমাকে, বাজার হলো হয়তো 140 টাকা, তোমাকে বাকিটা দেখাতে হয় না হিসাবটা? সবাইকে আমাদের হয়, তাহলে দেশ রাজ্য কেন দেখাচ্ছে না? তার জন্য আমাদের কোনো ইয়ে নেই, আমাদের কোনো, কি বলবো, আমাদের কোনো যেন চিন্তাই নেই, হচ্ছে হোক, আমি আপনার ঠিক, কিসের ঠিক আছে? আমি তো ঠিকই নেই। আর এই জায়গাটাই কেন মানুষ সব জেনেও কেন বুঝতে পারছে না, এখানটা আমি কনফিউজ। তোমাদের যদি মনে হয় কিছু যে এটা কেন হচ্ছে, তাহলে আমাকে বললে আমার একটু ভালো লাগবে। তাহলে আমি আজকে এইটা নিয়ে বললাম যে সব কিছু জেনেও মানুষ কেন ভুল দিকে যায়,
এইটা নিয়ে এই ব্যাপারটা আমার মাথায় ঢোকে না এবং আমি এটা নিয়ে খুব কনফিউজ। সেইটা যদি তোমাদের কাছে কোনো উত্তর থাকে তোমরা আমাকে বলতে পারো। আমি চেষ্টা করছি, ভাবছি আর কি, চেষ্টা না, কাল থেকে লাইভে আসবো। তোমরা একটু খেয়াল রেখো, 6:30 থেকে 7টার মধ্যে খেয়াল রেখো একটু, ঠিক আছে? কালকে আমি লাইভে আসবো, তোমরা 6:30 থেকে 7টার মধ্যে একটু খেয়ালের থেকো। 6:30টায় তো এইটা আমি করি, তারপরে এটা আপলোড হতে হতে টাইম লাগে, তো সেই জন্য কালকে 6:30 টু 7টা আমি হয়তো লাইভে আসবো। কনফার্ম বলছি না, আমি সবসময় রেখে দিই যে বাই চান্স আসতে পারলাম না, বা বাই চান্স শরীরটা ঠিক হলো কি হলো না, এইসব ব্যাপার আছে, তো সেই জন্য তাও বলে রাখলাম। তোমরা পারলে এসো, দেখবে। আর তখন কেন বললাম না, আজকে যে কনফিউজ কেন হই, মানে কেন কনফিউজ হয়ে যাই, আর কি উত্তরটা যদি আমি লাইভে আমি আসি তখন তোমরা বলতে পারবে, তাই না? তাহলে আজকে আমি যাই, তোমরা সবাই ভালো থাকবে। আমি কালকের থেকে একটু ভালো, একটু কমেছে আমার ব্যথা, আর ফোলাগুলো অল্প কমেছে। আশা করছি আরও 3 দিন লাগবে সারতে, আশা করছি। তো সবাই খুব ভালো থাকবে, সুন্দর থাকবে, শুনবে, আর যদি পারো উত্তর দেবে। কালকে আমি চেষ্টা করব লাইভে আসার, লাইভে এসে কথা বলার। তোমরা ওই সময় থেকো 6:30 টু 7টার মধ্যে, ঠিক আছে? তাহলে আমি আসি। ওম নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব, শিব শম্ভু।